না, লজ্জা পাচ্ছি না, রাষ্ট্রীয় সমস্যা। জামাত আসলে কি জিনিস? সৈয়দ আশিফ আশরাফি পাপি, আপনার কাছেই যেতে চাই। এর আগে আমরা দেখলাম জামাত এমপির ধর্ষণ কাণ্ড বা নারী ঘটিত কাণ্ডটি, হ্যাঁ, নানা ধরনের। এরপর আজকে দেখলাম আমরা জামাত এমপি এবং তার মেয়ের এই কাণ্ড। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে আমাকে প্রথমে বলতে হবে যে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তো জামাত ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যে বড় বড় কথা আর যে বড় বড় তাদের হচ্ছে হুঁশিয়ারি উচ্চারণ এবং শেখ মুজিবের মতো ভাষণ নকল করে যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো বিএনপিকে উৎখাত করার জন্য, তারপরে যে সবসময় তো আমাদেরকে লন্ডন পাঠিয়ে দিচ্ছে, দেশ ছাড়া করতেছে, দেশ ছাড়ার হুমকি দিচ্ছে। স্বাধীন বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সংগঠনের এ ধরনের অশোভন, উদ্ধত, উশৃঙ্খল আচরণ, এটা বাংলাদেশের শান্তিপ্রিয় নমনীয় মানুষরা কেউ পছন্দ করে না, প্রথমত। দ্বিতীয়ত, ভদ্রলোকের কাছে যে ঘটনা শুনলাম, এটাতে তো গোলাম রসুল সাহেব তার মেয়েকে নিজেই সাথে করে নিয়ে গেছে এবং তার মেয়ে তার সামনেই একজন শিক্ষককে ধরে মেরেছে তালা দিয়ে, এবং মহিলা অভিভাবকের তাকেও তালা দিয়ে মেরে মাথা ফাটিয়েছে আজকে। আর গতকালকে তো তার মেয়ে একা মাদকাসক্ত অবস্থায় সে হচ্ছে দুর্ঘটনা ঘটেছে। এখন বাবা হিসেবে তার মেয়েকে সাথে করে নিয়ে যে গতকালকের ঘটনাও তার মেয়ে ঘটেছে, আজকের ঘটনাও তার মেয়ে ঘটিয়েছে। এখানে বাবা হিসেবে তার দায়িত্বটা কি ছিল? মেয়ে যদি হচ্ছে মানসিক ভাবে বিকারগ্রস্ত হলে হতেই পারে, মস্তিষ্কে বিকৃতি যদি থেকে থাকে, মানসিক ভারসাম্যহীন যদি হয়েই থাকে, তাহলে বাবার উচিত ছিল গতকালকে সাথে করে মেয়েকে না নিয়ে যে রাস্তার পাশে, যেহেতু মসজিদ মাদ্রাসা, সেটা বন্ধ করার জন্য এমপি সাহেবও যেমন চেষ্টা করেছে এবং তার মেয়েকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। এখন পরিস্থিতি যেহেতু বেগতিক দেখে ফেলেছে, এখন বলছে যে দরকার হয় সার্টিফিকেট দেখাবো, মেয়ে আমার অসুস্থ। আবার থানায় অভিযোগও করছেন, আবার নিজেই অভিযোগ করছে, নিজেরা প্রতিবাদ সভা করছে। তাহলে আপনি বুঝে দেখেন যে বাংলাদেশটাকে কি পরিমাণ অস্থিতিশীল বানানোর প্রচেষ্টা করছে। আপনি গত শুক্রবারের কথা দেখেন, নিজামী সাহেবের ছেলে, নিজামী সাহেবকে আমি চিনি, আমার বাসায় গেছে চাঁপাইনবাবগঞ্জের, একবেলা লাঞ্চও করছে মন্ত্রী থাকা অবস্থায় মুজাহিদ সাহেব, নিজামী সাহেব। তো তার ছেলে নামাজ পড়াতে পারে, পড়াতে জানে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু জামাত ইসলাম যেহেতু মসজিদ, মাদ্রাসা, কোরআন কেন্দ্রিক ইসলামিক দল বলে দাবি করে থাকে এবং এগুলো তাদের সব দলীয় সম্পদ মনে করে এবং প্রয়োজনে অপ্রয়োজনে অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যাও তারা প্রদান করে থাকে এবং বেহেশত দোজখ থেকে শুরু করে সবকিছু তারা বরাদ্দ করে ফেলে। আল্লাহর সাথে তাদের ডাইরেক্ট সম্পর্ক গোটা বাংলাদেশের মানুষ এইবার অন্তত পক্ষে সবাই টের পেয়েছে, তারা ধর্মীয় দর্শনটাকে কোন জায়গায় নিয়ে যে ব্যবহার করে। এর আগে হয়তো আমরা যারা সারা জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, জামাতের সাথে জামাতের যুদ্ধ দেখেছি, জামাতের সহিংসতা দেখেছি, জামাতের দ্বারা নির্যাতিত হয়েছি, শিবিরের দ্বারা ছাত্রদেরকে ছাত্র হত্যা করছে, সেগুলো বাড়িতে পর্যন্ত পৌঁছায় দিয়ে আসছি, তাণ্ডব দেখছি, একটা ছাত্রের লাশ যাতে শনাক্ত করতে না পারে কেমিক্যাল দিয়ে মুখ পুরায় ফেলে রেখে দিচ্ছে, সেগুলো দেখছি। এলাকাতে জামাতের সাথে জোট হয় না চাঁপাইনবাবগঞ্জে সারাটা জীবন, 2001 বলেন, 91 বলেন, 96 বলেন, 8 বলেন, 18 বলেন, 26 বলেন, সেটা তো একরকম বিভীষিকার ভিতরে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু সারা বাংলাদেশের মানুষের জামাত সম্পর্কে নিয়ে এরকম নোংরা অভিজ্ঞতাটা ছিল না। জামাত যতটা নোংরা ততটা। এখন আপনি দেখেন নিজামী সাহেবের ছেলে ওখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা উপদেষ্টা, তাকে দায়ী করে ফেললো, সে সব ঘটনা ঘটেছে, অমক করছে তমক করছে, মাদ্রাসা কমিটি আমাকে ডাকছে। আরে ভাই, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, এগুলো তো সবই জামাতের। এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের পর এগুলো সব কমিটি তাদের সারা বাংলাদেশে। এবং আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলায় জামাত ইসলাম ছাড়া আলিয়া মাদ্রাসা বলেন, মসজিদ কমিটি বলেন, ইভেন অনেক সে ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজের প্রিন্সিপালকে ঘাট ধাক্কা দিয়ে বের করে সেগুলোতে তাদের দলীয় প্রিন্সিপাল নিয়োগ দিয়ে দিচ্ছে। প্রশাসনের লোকজন যেহেতু তাদের নিয়ে গেছিলো ডিসিমিসি, এগুলো করে দিয়েছে তারা। তাহলে এখন নামাজ পড়াতে আমার কথা হচ্ছে, আমি যখন এমপি একটা জায়গায় হয়ে যাব, দায়িত্বশীল একটা যাব, তখন আমাকে দায়িত্বশীল আচরণটা করতে হবে। আমি ওখানে ইমামতি করতে গেলে 10 জন মুসল্লি আমাকে ভালোভাবে নাও নিতে পারে,
না, আমার দরকারটা কি? আমি একটা নামাজি হয়ে থাকলে সমস্যাটা কোথায়? আর শুক্রবারদের মুসলমানদের তো একটা ভাব গাম্ভীর্যেরও ব্যাপার আছে। শুক্রবারের দিনটা সম্পর্কে একটা তাৎপর্যপূর্ণ দিন আছে। ওই 7টা দিনের ভিতরে বৃহস্পতিবার, শুক্রবার, সোমবারের এগুলো একটু গুরুত্ব পাচ্ছে। আমরা রোজা টোজাও রাখি। তো তাহলে সেখানে নামাজ পড়াতেই হবে, ইমামতি করতেই হবে, এগুলো করে বিশৃঙ্খলা বানাতে হবে, দরকারটা কি? আমি মুসল্লিদের তো বিভক্ত ধরানোর তো প্রয়োজন নাই। হ্যাঁ, তো এগুলো আসলে অনেক সতর্কতা, অনেক স্যাক্রিফাইস করে এগুলো করা দরকার। তো আমি খুবই দুঃখিত যে গোলাম রসুল সাহেব তার মেয়েকে নিয়ে যে গতকালকে তাণ্ডব করাইছে, আজকেও তার মেয়েকে নিয়ে যে তাণ্ডব করাইছে, আবার সবার আগে নিজে আইনের আশ্রয় নিছে, সবার আগে নিজে অপকর্ম করে আবার বিচারটাও দাবি করেছে, এবং বিচারটা যাতে সুষ্ঠু হয় তার পক্ষে যায় সেই বন্দোবস্তটাও করেছে। তো যে ঘটনা ঘটালো, যার দ্বারা প্রতিবেশীরা ভিকটিম হলো, এবং শিক্ষকের গায়ে একটা মহিলা মেয়ে হাত দিল অনন্যা, এগুলো কি দৃষ্টিভঙ্গিতে ওনারা দেখছেন, কিভাবে কি করছেন, এই উত্তরগুলার আসলে যথার্থ কি আর ঘটনাটা ঘটা কি? আমি আবার আসবো আপনার কাছে, এখানে আমি বলতে চাই খুবই মর্মাহত আর কি। উনি ফুয়াদ, মর্মাহত কিনা আমি জানি না। বলতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যে কোনো রাষ্ট্রের জনপ্রতিনিধিদের কাছ থেকে জনগণ সর্বোচ্চ মানসম্পন্ন আচরণ আশা করে। সেটা যদি আপনার এমন এমন দেশে, যেমন ধরেন আমরা পশ্চিমে লম্বা সময় থেকেছি, সেখানে ফ্রি মিক্সিং খুবই নর্মাল একটা ব্যাপার। লিভ টুগেদার করছে, 2 ঘন্টার নোটিসে সম্পর্ক হয়ে একদম বিছানা পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু ট্রাম্প যখন আপনার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হলো, আপনাদের মনে থাকার কথা, 15 জন মেয়ে অফিসিয়ালি ঘোষণা করেছে ট্রাম্প তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে, এবং মামলা হয়েছে। একজন পর্নস্টারকে ট্রাম্পের জরিমানা দিতে হয়েছে। মনিকা লুইসকে নিয়েও একই ঘটনা ঘটেছে, ক্লিনটনের ব্যাপারেও। আর্নল্ড সোয়ার্জনেগার, টার্মিনেটরের যে বিখ্যাত নায়ক, সে যখন ক্যালিফোর্নিয়ার গভর্নর ইলেকশন করে, এক্স্যাক্টলি এরকম ঘটনা ঘটেছে। কয়েক ডজন মহিলারা এইসব অভিযোগ করেছেন। এর মানে ওই সমাজে এই ঘটনাগুলো কিন্তু খুব নর্মাল একটা ঘটনা। ক্লিনটনের ব্যাপারে যেটা হয়েছে একই রকম। তারপরও সেই সমাজ প্রত্যাশা করে তাদের যিনি নেতা হবেন তিনি মোরালি আপরাইট হবেন সব জায়গা থেকে, এবং এই জনপ্রতিনিধি যদি সংসদ সদস্য হন তখন তার ক্ষেত্রে এই প্রত্যাশাটা অনেক বেশি থাকবে। এখন এইটা শুধুমাত্র একটা জায়গার বিষয় না, যে শুধু নারী গঠিত বিষয়, শুধু এটা না, এটা দুর্নীতির জন্য প্রযোজ্য, এইটা ব্যাংক দেউলিয়াপনা করার জন্য প্রযোজ্য, ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে, যেটা এই পার্টিকুলার ঘটনাতে যেটা আসছে, ক্ষমতার অপব্যবহারের একটা ইন্ডিকেশন আছে, যেটা আপনার তদন্ত করলে পরে বোঝা যাবে যে আসলে ব্যাপারটা কি হয়েছে। লেনদেন, চাঁদাবাজি, ঠিকাদারি, আর্থিক বাস্তবতা সব কিছু মিলাই হচ্ছে জনপ্রতিনিধিদের কাছ থেকে জনগণের প্রত্যাশা থাকবেন যে তিনি অন্যদের থেকে বেটার হবেন। কিন্তু স্যাডলি যেটা হয়েছে যে আমরা তো এই মানের জনপ্রতিনিধি আসলে কোনো আমলেই পাই নাই। সম্প্রতি দেখেন বিএনপির কয়েকজন এমপি মন্ত্রীদের ব্যাপারে যে সকল স্ক্যান্ডাল ভিডিও আসছে, যদিও এটা বিভিন্ন সময়ের, এবং এগুলো কন্টিনিউয়াসলি আসতেছে। 60-এর উপরে বিএনপির এমপি আছেন যারা ব্যাংক্রাপ্ট, যারা দেউলিয়া, যাদেরকে মন্ত্রীরা বলছেন যে তাদেরকে ঋণ খেলাপি বলা যাবে না, তারা ঋণগ্রস্ত কিন্তু খেলাপি বলা যাবে না। এটাও তো মোরাল ব্যাংক্রাপসি, যে একটা জাতির, একটা রাষ্ট্রের সর্বোচ্চ নেতারা এই ধরনের কাজে আছেন কিনা। তো আমার মনে হয় যে পার্টিকুলার এই ইভেন্টের ব্যাপারে হচ্ছে সিরিয়াসলি পুলিশের তদন্ত করা দরকার, যেখানে ফৌজদারি অপরাধ হয়েছে কিনা। ফৌজদারি অপরাধের কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে এমপি সাহেব ক্ষমতার অপব্যবহার করে কিছু করেছেন কিনা, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে মাদ্রাসা অথবা রাস্তার সম্পত্তি অথবা প্রতিবেশীদের কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি করেছেন কিনা। এই 2টা বিষয় পার্টিকুলারলি ইনভেস্টিগেশন করে দেখা দরকার, এবং আমি বিশ্বাস করি জামাত দলীয়ভাবে এটা ইনভেস্টিগেট করবেন। করে যদি পুলিশের ফাইন্ডিংস জামাতের দলীয় ফাইন্ডিংস মিলে যায় তাহলে জামাত এটা অ্যাকশন নেবেন দলীয়ভাবে, এটা আমরা আশা করছি। কারণ এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে যেটা হবে যে সমাজে অন্যরা এই দুষ্টামিগুলো, এই অপরাধগুলো করবার মানে পাবে, আপনার একটা লাইসেন্সের মতো পাবে। ইকুয়ালি এই যে বিএনপির নেতাকর্মীরা যে খুবই উচ্ছ্বাসী হয়ে এই গসিপ আইটেমে অংশগ্রহণ করছেন, তাদেরও একটু আত্মপর্যালোচনা করা দরকার। তাদের নৈতিক চরিত্র আসলে কোন মানের, তাদের এমপি মন্ত্রীদের চরিত্রের অবস্থা কি। এইখানে এখন এমপি মন্ত্রী আছেন কয়েক ডজনের, নৈতিক পদস্খলনের কথা আমরা আগে থেকে জানেন, আইনজীবী ইনক্লুডেড। আপনাদের আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ
সব ব্যাপারে অনেক সময় না, কথা আমরা তো বলেছেন। জানি যে সাধারণত সরকারি দলের এমপিদের আশপাশ স্বজনরা হচ্ছে ক্ষমতার দেখায়, কিন্তু বিরোধী দলের এমপি এবং জামাত তো ইসলামের depend মতো করতেছে। দলের এমপির মেয়েও এই ধরনের তাণ্ডব না না, কেন কি আপনি- করবে না? ক্ষমতা জিনিসটাই তো তাই, এটা ক্ষমতা আছে কিনা সেই সাপেক্ষে আপনি করবেন। আপনি ডিপেন্ড করতেছে যে ক্ষমতা অপব্যবহার করবার মতো ক্ষমতা যদি আপনার থাকে, আপনি এটা ফিল করেন, আপনি করবেন। ক্ষমতার নেচারটাই তাই। রাষ্ট্র কেন জবাবদিহিতা তৈরি করতে চায় প্রতিষ্ঠানে? আমরা সংস্কারের আলাপটা বারবার তুলছি কারণ ক্ষমতাবানদেরকে সিরিয়াসলি জবাবদিহিতার আওতায় আনতে হবে, তা না হলে রাষ্ট্র থাকবে না। গণমাধ্যমের কাজ যেটা, তো এই জন্য আমার মনে হয় যে বিষয়টাকে মোটা ক্যানভাসে আমাদের আলোচনা করা দরকার, গসিপ আইটেম আকারে না। তাহলে যেটা হবে যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটার সমাধান করতে পারবো। এখন দেখেন, এর আগের জামাতের এমপির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, তখন আমি পাবলিকলি অনেকগুলা অ্যাডভাইস করেছি, বলেছি যে কাজগুলো কিভাবে ডিল করা দরকার। একটা হচ্ছে নির্বাচন কমিশন আইন করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার গঠনতন্ত্র মোতাবেক এই ধরনের প্রভিশন রাখতে বাধ্য করা দরকার, প্র্যাকটিস করতে বাধ্য করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্টে আছে আপনার এথিক্স কমিটি বলে আর কি, যে পার্লামেন্টের সদস্যরা কোনোভাবে নৈতিক পদস্খলনের শিকার হচ্ছেন কিনা অথবা করছেন কিনা, অথবা সরকারের আয় ব্যয়, টাকা পয়সা, জনিত ঘটনা এগুলো করছেন কিনা, এগুলো করলে পার্লামেন্টের এথিক্স কমিটি তাদেরকে জবাবদিহিতা করতে পারবে। যেমন এক্সাম্পল দিই আপনার, আমরা যখন লন্ডনে লেখাপড়া করছি, আমাদের ব্রিটিশ পার্লামেন্টে বিখ্যাত কিছু স্ক্যান্ডাল হইলো। তার ভিতরে একটা হচ্ছে ক্যাশ ফর কোয়েশ্চেন স্ক্যান্ডাল। সেটা কি, বিগ কোম্পানিগুলো স্বার্থ যাদের আছে তারা বিভিন্ন এমপিদেরকে পার্টি ফান্ডে অথবা ইলেকশনে ডোনেশন দেয়, ডোনেশন দিয়ে তাদের পক্ষে পার্লামেন্টে প্রশ্ন করায়। এবং পার্টিকুলারলি প্রতি মঙ্গলবারে ব্রিটিশ পার্লামেন্টে আপনার PMQ হয়, প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন্স। সেখানে এই প্রশ্নটা করানোর চেষ্টা করে এবং করবার মধ্য দিয়ে তারা এক ধরনের লবি করে। এইটা যখন এক্সপোজড হয়েছে, তখন পার্লামেন্টারি এথিক্স কমিটি কিন্তু এই বিষয়ে অ্যাকশন নিয়েছে। দ্বিতীয়ত আমরা দেখেছি ক্যাশ ফর অনার স্ক্যান্ডাল, যে পার্টি ফান্ডে বড় ডোনেশন দিলে আপনি হাউস অফ লর্ডসের মেম্বার হচ্ছেন। কনজারভেটিভ পার্টির কথা আমার মনে আছে, যে প্রাইম মিনিস্টারের সাথে কনজারভেটিভ পার্টির ডিনারে PM এর টেবিলে বসলে 50,000 পাউন্ড আপনাকে ডোনেশন দিতে হবে, আপনি দিলে পরে আপনাকে PM এর টেবিলে বসাবে। ইকুয়ালি এটা পার্লামেন্টারি এথিক্স কমিটি সিরিয়াসলি ডিল করেছে। থার্ড যেটা বড় স্ক্যান্ডাল ব্রিটিশ পার্লামেন্টে হয়েছে, সেটা হচ্ছে স্পেন্ডিং স্ক্যান্ডাল। এমপিদের জন্য আপনার যে সরকারের বাজেট থাকে, খরচ থাকে, সেইটা তারা ইচ্ছা মতো ব্যক্তিগত কাজে, আমার প্রশ্ন আজে বাজে কাজে হচ্ছে, খরচ করেছে। আপনারা জোট সঙ্গী হিসাবে এই ধরনের ঘটনায় লজ্জা পাচ্ছেন কিনা? না, লজ্জা পাচ্ছি না, রাষ্ট্রীয় সমস্যা। আপনাকে প্রশ্নটা গসিপ আকারে আপনি ডিল করিয়েন না। এইটা গসিপ আকারে আপনারা ডিল করলে যেটা হবে, এটা সমাধান হবে না। আপনি এটাকে জনপ্রতিনিধিদের এই মোরাল স্ক্যান্ডাল সব দলে হচ্ছে, রাষ্ট্র আকারে ডিল করতে হবে। তো তাহলে এটাকে অন্য দলগুলোর সঙ্গে বিরোধী দল জামাত যে ধর্মের কথা বলে বা নানা ধরনের যে উন্নত পলিটিক্সের কথা বলে, যে ভিন্ন পলিটিক্সের কথা বলে, সেই ভিন্ন পলিটিক্সটা কি? পলিটিক্স দেখাই দিল তো, এমপিকে 24 ঘন্টার ভিতরে ডিসমিস করে দিয়েছে। পার্টির সেন্ট্রাল লিডার বিএনপি কজন করেছে? বিএনপির এরকম সেকশন স্ক্যান্ডালের এমপি মন্ত্রীরা তো পার্লামেন্টে আছে এখনো, কজনকে কারা করেছে? তারা? নামে জানা যায়। প্রশ্ন হচ্ছে যে আপনার এইটা আপনি এক্সাম্পল আকারে দেখেন, আমার রাষ্ট্র প্রতিষ্ঠান আকারে যদি ডেভেলপ না করেন, আপনি গসিপ আলোচনা করতে পারবেন, গসিপ আলোচনা করে কোনো সমাধান হবে না কোনো জায়গায়। আপনার এটা প্রাতিষ্ঠানিকভাবে সমাধান করতে হবে। যেই কাজটা অন্যায়, সেটা জামাত করলে অন্যায়, বিএনপি করলে অন্যায়, সবাই করলে অন্যায়। যে কাজটা ফৌজদারি অপরাধ, যেই করুক সবাই অপরাধ করছেন, তাকে আপনি বিচারের মুখোমুখি করতে হবে। বিচারের মুখোমুখি না করলে আপনি দলকেও সমালোচনা করতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠানকে সমালোচনা করতে হবে। আমরা চাচ্ছি এই কাজগুলোর প্রাতিষ্ঠানিক সমাধান হোক। তা না হলে যেটা হবে, এই গসিপ আলোচনা করে এটার এন্ডে যেতে পারবেন না, সবাই ফেসে যাবেন। আরো অনেক ভিডিও বের হবে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের, এমপি মন্ত্রীদের আলোচনা করে, কজন একটা আলোচনা করবেন? আপনি দেখেন, এই যে বড় ব্যবসায়ী একজন আশিয়ান সিটির মালিকের ব্যাপারে একজন মডেল কমপ্লেন করছে না গতকালকে, পরশু প্রেস ব্রিফিং করে, অহরহ ঘটতেছে। আপনি কতটা গসিপ আইটেম নিয়ে আলোচনা করবেন? আমি একটু সৈয়দ আশিফ আশরাফ পাপড়ি, এগুলো শুধু কি গসিপ? শুনেন, ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার পড়ার জন্য উনি লন্ডনে যাওয়ার সুযোগ পেয়েছে। আমি একবারে বাংলাদেশের একটা গ্রামের মেয়ে, কিন্তু আমি বেসিক্যালি আমি একবারে লালপুর বাগাতিপাড়ার গোপালপুর একটা গ্রাম, সেই গ্রামের মেয়ে। আমি প্রতিদিন 2 মাইল স্কুলে ছাতা নিয়ে হেঁটে আমি স্কুল করছি, এবং আমি কলেজও ঠিকইভাবেই করছি। বিশ্ববিদ্যালয়ে আমি শাহ মুক্তির ট্রেনে উঠে কলেজে পড়ছি। আমি প্রতিদিন 2 মাইল স্কুলে ছাতা নিয়ে হেঁটে আমি স্কুল করছি।
বিশ্ববিদ্যালয়ে গেছি, শামুকদুম ট্রেনের হ্যান্ডেল ধরে ধরে আমি আজিমনগর স্টেশনে থামছি, বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উঠছি। আমি হচ্ছে প্রতিদিন যুদ্ধ করা একটা মেয়ে, যে জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে আমাকে আসতে হয়েছে। এবং জীবনের যুদ্ধ আমার যে ওই যে জন্ম থেকে জ্বলছি মাগো আর কত কাল বলো চলবো, এই যুদ্ধ আমার মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। এবং আমি বাংলাদেশের স্ট্রাকচার এবং বাংলাদেশের সোশ্যাল কাঠামো এবং বাংলাদেশের মন মানসিকতা, রুচিবোধ, বাংলাদেশের মামাটি মানুষের, এটা আমার একবার স্পষ্ট এবং স্বচ্ছ একটা ধারণা আছে। দেখেন, মনিকা লুইসকের সাথে ক্লিনটনের দৈহিক সম্পর্ক হয়েছে, এটা নিয়ে আমেরিকার লোকজনের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা ক্লিনটন নাই সেটা কেন বাবা? অস্বীকার করছে, তাকে ক্লিনটন অস্বীকার করছে, impeach করেছে আবার। মিথ্যা কথা বলছে। এইটা নিয়ে তাকে তখন আমেরিকার মানুষরা ধিক্কার দিছে যে তুমি সত্য তথ্য গোপন করেছো, যেটা সঠিক সেটা তুমি উপস্থাপন করে নাই। তাহলে তারা তাদের দেশে সত্য বলার ক্ষেত্রে মানুষের সচেতনতা দেখেন, মানুষের প্রবণতা দেখেন, এবং সরকার প্রধান হয়ে মিথ্যা কথা বলার কারণে তাকে হেন নোংরামি এবং ধিক্কার এবং মানে নিন্দার যে সর্বনিম্ন স্তরটা, সেটা ক্লিনটনকে কিন্তু সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আপনি আজকে দেখেন নজরুল ইসলাম সাহেবের, আমি এগুলো রুচিহীন কথাবার্তা আমি বলতে রাজি না, কারণ হচ্ছে গোলাম ওটা- রসুল। গোলাম রসুল না, নজরুল ইসলামে আসলাম, যে তার ব্যক্তিগত ব্যাপার। বহিষ্কার করছে, এরকম জামাত বহুত বহিষ্কার করে, আবার আজ পর্যন্ত যাদেরকে বহিষ্কার করছে জামাত ওদেরকে নিয়ে সংসার করছে। আবার চাঁপাইনবাবগঞ্জে জোট হয়েছে, সব জায়গায় চাঁপাইনবাবগঞ্জে জোট করেনি, মানেনি, না মানার মানার কারণে দাঁড়িপাল্লা প্রতীকও পায়নি, তারা দেওয়াল ঘড়ি মার্কা প্রতীক নিয়ে কখনো ভোট করেছে, কখনো মাথর মার্কা প্রতীক নিয়ে ভোট করেছে, আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করছে, নামে মাত্র বহিষ্কার করে থাকছে। ওই নির্বাচন পর্যন্তই পার্টির কার্যক্রম থেকে শুরু করে সবকিছুতে তারা ছিল, আছে, এখনো নায়েবে আমির, এখনো রাজশাহী বিভাগের সুরা সদস্য, সে ওই বহিষ্কৃত ব্যক্তি, ঠিক আছে। তা এখন 2001 সালে নিজামী মুজাহিদি সাহেব যখন মন্ত্রী এমপি হয়েছেন, তখন ওনারা আমাদের বাসায় গেছিলেন এবং আমার বাসায় খাওয়া দাওয়া করছিলেন, যে এদেরকে নিয়ে করা যায়। তাই বললাম, আপনি তো নামে মাত্র বহিষ্কার করছেন, লোক দেখানো, বেসিক্যালি এরাই তো আপনাদের দলের নেতা, এরাই তো দল চালাচ্ছে। এখন আইওয়াস একটা জিনিস, নজরুল ইসলাম সাহেব ধরা খাওয়ার সাথে সাথে বিএনপির কারা কারা পরকীয়ার সাথে জড়িত, বিএনপির কারা কারা লুতু লুতু কুতু কুতু করে, এটা নিয়ে সব ব্যস্ত হয়ে গেল বাংলাদেশের জামাত ইসলামের, মানে জামাত ইসলামের সমর্থক গোষ্ঠী বলেন, জামাত ইসলামের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম যা আছে। আরে বাবা, একটা জিনিস ধরা খেয়ে গেছে, আর আপনি আমি একটা সম্পর্ক আছে, আপনি আমি ধরা খাইনি, এখন ধরা আপনি আমি খাইনি, এখন আমাকে ধরা খাওয়াতে হবে, ছবি টবি ছেপে এখন সব কিছু ধরা খাওয়ানোর ব্যাপারটা হলো। তাহলে আলটিমেটলি কি হলো? এই বহিষ্কার কোনো বহিষ্কারই না, এইটা কোনো শাস্তিই না, একটা বাচ্চা মেয়েকে প্রলোভন দেখিয়ে অ্যাবিউজ করা, এই মেয়েটার শেল্টারটা কি, এই মেয়েটার ভবিষ্যৎটা কি? ওরকম একটা 72 বছর বয়স্ক ব্যক্তি, যার এক পা কবরে এক পা মাটিতে, সে লুতুপুতু করে খেলা খেলবে, 57 বছর বয়সের ব্যবধান। আর এইটা বলতে গেলে বিএনপির অনেকেই আছে এরকম পরকীয়া প্রেম করে, ভালোভাবে বিএনপির অনেক ঘটনা আছে, ইতিহাস আছে, আস্তে আস্তে বের হচ্ছে। এইটা বলে কি ওই নজরুল ইসলামকে সেভ করা যাবে? সেভ কিন্তু হবে না, প্রথমত। দ্বিতীয়ত, আপনি কি মনে করেন নজরুল ইসলাম জীবনের প্রথম এই কাজটা করছে? 14 বার করছে, একবার ধরা খাইছে। ব্যাপারটা হচ্ছে এখানে কারোর নতুন করে অভ্যাস হয় না, আর উনি নতুন কোনো এমপিও না, এর আগে উনি এমপি ছিলেন। ওনার নেতৃত্ব পর্যায়ে যে জায়গায়, আস্তে আস্তে উনি নেতা আরো বড় হচ্ছেন, ছোট কিন্তু হচ্ছেন না। এবং আমি তার মিটিং দেখছি যে পর্দার ওপারে, সাদা কাপড়ের ওপারে মহিলাদের মুখ না দেখে কণ্ঠে দিয়ে উনি বক্তৃতা দিচ্ছেন। তো এই সমস্ত এখন হয় কি, আপনি জানেন কোনটাতে পাপ, আপনি জেনে শুনে যখন পাপ করবেন, মানুষ এটা ক্ষমা করে না। আর আমরা তো ইসলাম নিয়ে, হাবিয়া দোজক নিয়ে, বেহেশত নিয়ে, এগুলো চরিত্রে চর্বণ করে বেড়াই না, ভোটের মাঠে এগুলোকে নিয়ে আমরা ইউজ করি না, এগুলোর বশবর্তী হয়ে ভোট আমরা চেয়ে বেড়াই না। স্বাভাবিক, কারণ আমি যদি কোনো অপরাধ করি, পাপ কাজ করি, আমার কোনো স্লিপ আপ ট্রাঙ্ক হয়, ওই জামাতে ইসলামের ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্মকে যারা অপপ্রয়োগ করছে, অপব্যাখ্যা করে যারা অপরাধটা করছে, তাদের সাথে আপনি যখন আমার তুলনা করতে যাবেন, মানুষ যখন আমার তুলনাটা দেখবেন, বলবে যে ওইটা হইতেই পারে, ওরা তো ধর্ম সম্পর্কে এত অভিজ্ঞ, ধর্ম নিয়ে ব্যবহার, ধর্ম হাতের মুঠায় না। যাদের কথায় সূর্য নেমে আসে, আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয় যে এরা জিতে যাবে এবং এরা ক্ষমতায় চলে যাবে, আল্লাহ স্বয়ংপক্ষে আছে, এদের কাছ থেকে মানুষ এগুলো আশা করে না। তারপরে দেখেন যে থানা, কোর্ট কাছারি, পুলিশকে কি অপব্যবহার গোলাম রসুল সাহেবের, যে উনি ঘটনা ঘটাই দিয়েছে 2 দিন ব্যাপী, এবং 2টা ইনসিডেন্ট ঘটানোর পরে উনি সবার আগে থানায় চলে গেছে, উনি মামলা করেছে, উনি বিচার চেয়েছে। তো বাংলাদেশে আর কি হবে ভাই? কিচ্ছু হবে না। বাংলাদেশে কিসের সংস্কার?
কিসের সংশোধন, কিসের কি? যেই দল যখন করবে তার পক্ষে বিপক্ষে যে যারা আছে বিপক্ষ সমালোচনা করবে, পক্ষরা সাফাই গাবে। এবং এটা কোনো অপরাধী না। এই যে অপরাধ তুলতে যে একবারে নিয়ে চলে আসলো ফুয়াদ, ঋণ খেলাপি থেকে শুরু করে ব্যাংক খেলাপি থেকে শুরু করে এবং যা যা আছে বিএনপির নেতাদের চরিত্রের বয়ান টয়ন সবকিছু করে ফেললো। ভাই, আমি কারো চরিত্র সম্পর্কে এত কিছু জানি না, আমার জানার কথাও না। কারণ কে কার সাথে অপকর্ম করবে, যে করবে সে জানবে, আর যার সাথে যে করবে সে জানবে। এটা আসলে তৃতীয় পক্ষ জানার কোনো সুযোগ থাকে না। কিন্তু এইটা এত নিম্ন শ্রেণীর একটা ঘটনার সাথে ঘটেছে, এটা মানুষের কাছে খুব অমানবিক মনে হয়েছে, লোমহর্ষক মনে হয়েছে যে টাকার প্রলোভন দেখিয়ে 56 বছর বয়সের পার্থক্য এই পর্যায়ে যেতে পারে। আবার সবচেয়ে লেটেস্ট হচ্ছে এদের বিয়ের ব্যাকডেট দিয়ে বিয়ের কাবিননামা রেডি থাকে, কাজিরাও রেডি থাকে, এবং সাথে সাথে বিয়ে করছে বলে ফেলতে পারে, এবং হাদিস কোরআনে বিয়ে 7টা 8টা 10টা পুরুষ লোক করতে পারে। এগুলো নিয়েও তর্ক বিতর্ক করে। এই জন্য যাই হোক, বাংলাদেশের সমাজ অবক্ষয় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এই অবক্ষয় রোধ করলে রাষ্ট্রীয় আইন দিয়ে রোধ করা যাবে না, কোনো কিছু না। নিজের মনকে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, নিজেকে নিজের সংশোধন করার চেষ্টা করতে হবে। আমি নিজে যখন সংশোধিত হব, তখন আমি চেষ্টা করবো আমার পাশের ডানে এবং বামে যে আছে তাদেরকে আমি সংশোধন করি। এইভাবে যখন আমি ডাইন বাম সংশোধন করব, তখন আমার পরিবার সংশোধিত হবে, আমার পরিবারের সাথে রিলেটেড ব্যক্তিবর্গ সংশোধিত হবে, তারপরে সমাজ সংশোধিত হবে, তারপরে কোনোদিন যদি রাষ্ট্র সংশোধিত হয়। এছাড়া একজনের ঘটনা হলে আরেকজনকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে আসা, এক ঘটনা থেকে অন্য অপ্রাসঙ্গিক প্রসঙ্গ তুলে নিয়ে চলে আসা, আইনের আশ্রয় যে নিলাম সেটা যথার্থ হলো কিনা, কার নেয়ার কথা কে নিল, তাহলে এখানে তো ক্ষমতার অপব্যবহার হলো, এখানে তো স্বৈরাচারী মানসিকতার প্রশ্ন আসলো। কিন্তু শেখ হাসিনা পলায়নের পরে একটা জিনিসই আসছে, যে ক্ষমতা আসবে ওই স্বৈরাচার। বিরোধী দল শুধু স্বৈরাচার স্বৈরাচার বলবে, কিন্তু বলতে বলতে যে নিজেরা চরম ধৃষ্টতা মানে সীমারেখা পার হয়ে স্বৈরাচার হয়ে যাচ্ছে, এটাকে সমালোচনা করবে বলে। এটা করার লোকও নাই, আর করতে গেলে পক্ষ বিপক্ষ কথা। এই জন্য বাংলাদেশের সমস্যার সমাধান হবে না কোনো কিছুতেই। ব্যারিস্টার ফুয়াদ, বলছিলেন যে জেনে শুনে পাপ করছেন, তো জেনে শুনে পাপ করলে মানুষ কি ভাবে রিয়াক্ট করবে? পাপের আলোচনা রাষ্ট্র কিভাবে ডিল করবে? পাপ তো সবাই করতেছে, পাপের আলোচনা রাষ্ট্র আমরা ডিল করতে পারবো কিনা? খুবই অপ্রাসঙ্গিক এই টপিকগুলো নিয়ে আপনারা যে কথা বলছেন না, এগুলো গসিপের জন্য ঠিক আছে, কিন্তু যদি আপনি রাষ্ট্রকে সামনে রেখে করেন না, এগুলো রেজলিউশন নাই। আপনাকে যেটা বলেছি ওটাই হচ্ছে স্টেটের জায়গা থেকে রেজলিউশন। গুনাকে করতেছে এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের না, যিনি গুনাহ করতেছে তার সাথে তার উপরওয়ালা যদি সে পরকালে বিশ্বাস করে এটা তার ব্যাপার। কিন্তু প্রশ্ন রাষ্ট্র দেখতে হবে জনপ্রতিনিধি হিসাবে যেই মানের স্ট্যান্ডার্ডের জীবনযাপন তার কাছ থেকে আমরা আশা করছি সেইটা তিনি করছেন কিনা, সেইটার ব্যাপারে হচ্ছে পার্লামেন্টের এথিক্স কমিটি সিরিয়াসলি ডিল করা দরকার। আমি মাননীয় স্পিকার মহোদয়কে এর আগে আহ্বান করেছেন যে আপনারা পার্লামেন্টে একটা এথিক্স কমিটি করেন। এথিক্স কমিটিকে করলে যেটা হবে, এই এথিক্স কমিটি এগুলো ডিল করতে পারবেন। এবং ক্ষমতার অপব্যবহার ডিল করবে কে? বিরোধী দল করবে। ক্ষমতার অপব্যবহার যদি করে থাকেন কোন এমপিরা, এটা ডিল করবে কে? রাষ্ট্র করবে। তো ক্ষমতায় কারা? ক্ষমতায় বিএনপি, মানে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে, সে ইনভেস্টিগেট করছে না কেন যে কে কোথায় ফৌজদারি অপরাধ করেছে? দৃষ্টান্তমূলকভাবে সবাইকে শাস্তির আওতায় আনেন। কারণ নাগরিক হিসাবেই তো এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের জনপ্রতিনিধিরা পক্ষে বিপক্ষে বিভিন্ন দলে যেই ধরনের আচরণ আমাদেরকে উপহার দিচ্ছেন, এইটা একটা স্বাধীন রাষ্ট্রে এই ধরনের আলোচনা অথবা এই ধরনের আচরণ পার্টিকুলারলি গণ অভ্যুত্থানের পরে কোনোভাবে কাম্য হতে পারে না। তাই এই জন্য ব্লেম গেম, এই পার্টি ওই পার্টিকে ধসায় দেওয়া, ওই পার্টি সেই পার্টিকে ধসায় দেওয়া, এই আলোচনার বাইরে এসে রাষ্ট্রের জায়গা থেকে দেখা দরকার, নাগরিক দায়িত্বের জায়গা থেকে দেখা দরকার যে আমরা নাগরিকরা কোন মানের জনপ্রতিনিধি চাই, তাদের জবাবদিহিতা কিভাবে এনশিওর করবেন, যে কোনো পদস্খলন, যে কোনো ধরনের পদস্খলন আপনি কিভাবে ডিল করবেন। যেটা ফৌজদারি অপরাধ সেটা ফৌজদারি অপরাধ দিয়ে ডিল করতে হবে, যেটা দল আকারে সে ডিল করতে পারছে না সেটা নির্বাচন কমিশনের আইন বিধিমালা দিয়ে আপনি ডিল করবেন, যেটা সংসদের এথিক্স কমিটি দিয়ে করতে হবে সেটা এথিক্স কমিটি দিয়ে করবেন। বলছেন যে বহিষ্কার লোক দেখানো এবং বহিষ্কার করলেও তাদের নিয়ে আবার ঘর সংসার করে, সেটা তো আমি তো ওই দল করি না, যাদের কথা বলছেন আমি কাউকে চিনি না, আমি কিভাবে কমেন্ট করবো? আমি বলে দিই, চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের বর্তমান নায়েবে আমি লতিফুর রহমান, রাজশাহী বিভাগের শুরা সদস্য, এবং উনি পরপর 4বার ভোট করেছেন এমপিতে।
একবার জিতেছেন, 3বার হেরেছেন, লাস্টে বলেন মেয়রের ভোট করছেন, করে উনি হেরেছেন। আপনাদের তো গণমাধ্যম আছে, আপনারা আপার কথা ইনভেস্টিগেট করেন, যে জামাত লোক দেখানো বহিষ্কার করতেছে, রিপোর্ট করে দেন, জানাই দেন দেশবাসীকে। একটা পলিটিক্যাল পার্টি যত বেশি জনগণের কাছে স্বচ্ছতা তাকে তো এক্সপোজ করতে পারবেন, তত বেশি তাকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারবেন। তার কথা কাজের মিল আছে কিনা প্রমাণ করে দেন, এটাই তো বেস্ট আমি নাম অপশন। ধাম সবকিছু এটা তো আপা বলে দিল, আপনারা ইনভেস্টিগেট করেন, আপনাদের গণমাধ্যম আছে, সাংবাদিক পাঠায় দেন, রিপোর্ট করেন। আমরা সবাই চাই, দলের প্রশ্ন না, এটা নাগরিক হিসাবে আমাদের একটা লজ্জার প্রশ্ন যে এই ধরনের গণমাধ্যমে এসে আমাদের এমপিদের চরিত্র নিয়ে আলোচনা করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দলের এমপি মন্ত্রীদের চরিত্র নিয়ে আলোচনা করতে হচ্ছে, যেখানে রাষ্ট্রে 101টা সমস্যা আছে। আমাদের অর্থনীতি, আমাদের জ্বালানি সংকট, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার। সেখানে আমরা কত অগুরুত্বপূর্ণ অথবা কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। অতএব সেই জায়গাতে আমরা বোধ করি এটার প্রাতিষ্ঠানিক সমাধান হওয়া দরকার। মাননীয় স্পিকার যারা আছেন, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ক্রস পার্টি বসুক, সব দলের চিফদেরকে উনি ডাকুক, যে এই যে আমাদের সংসদের মর্যাদা কয়েকদিন নষ্ট আগেও তো হচ্ছে। আপনারা নৈশ বুঝে গেলেন সব দলের অংশগ্রহণে। কোথায় নৈশভোজে গেল আমি তো জানি না। কেউ উনি তো আপনার নৈশ ভোজের আয়োজন করলেন না প্রধানমন্ত্রী? আমার জানা নাই, আমি কোনো নৈশভোজে যাইনি। মাননীয় প্রধানমন্ত্রী এই পার্টিকুলার জোটের শরীর যে নিয়ে বসছে। এই না, ওইটা তো রাইট, যুগপদের আন্দোলনে যারা ছিল বিএনপি সাধারণ, বিষয় হচ্ছে সংসদের যারা বিভিন্ন দলকে রিপ্রেজেন্ট করেন তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বসা দরকার, যে এই যে বিভিন্ন দলের এমপিদের চরিত্র নিয়ে যে কথাবার্তা আসছে, এটা কিন্তু ওভারঅল জনমনে রাজনীতিবিদ জনপ্রতিনিধি সম্পর্কে অলরেডি যে খারাপ ধারণা আছে, এই খারাপ ধারণা আরো বাড়াচ্ছে। অতএব সেই জায়গাতে ক্রস পার্টি কি করা যায়, একটা কনসেনসাস ঠিক করা দরকার। মাননীয় স্পিকারকে দিয়ে একটা এথিক্স কমিটি করানো দরকার, করে এই বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার, ডিল করা দরকার। এইটাকে মানে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েলের হাতিয়ার না বানায় রাষ্ট্র আকারে সমাধান করা দরকার, যেন জনগণকে এই ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে না হয়। এটা নাগরিক আকারে আমাদের সবার এই জন্য। ধরনের ইথিক্স কমিটি দিয়ে কি আমাদের গণতন্ত্রে কোনো উত্তরণ হয় আর আসলে? কি করবেন, মেরে ফেলবেন? মানে অপশন কি? গণতন্ত্র মানে কি? হয় কিনা আর কি, না, বাংলাদেশের মতো গণতন্ত্র গণতান্ত্রিক মানে কি? দেশগুলোতে হয় কিনা? না, বাইরে তো হচ্ছে। যে পার্লামেন্টে আপনার স্পেন্ডিং স্ক্যান্ডালের কথা বলেছি, সেখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার হাজবেন্ড তার ওয়াইফের কার্ড দিয়ে, পার্লামেন্টের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছিল সেই কার্ড দিয়ে পর্নোগ্রাফি ভিডিও কিনছিলেন, এবং যখন রিসিট জমা দিচ্ছেন তখন এথিক্স কমিটি এটা খুঁজে পাইছে। ওই পার্লামেন্টে প্রায় 150 লেবার এমপির ক্যারিয়ার শেষ হয়ে গেছে, পলিটিক্সের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তা আপনি যদি এই মানটা সেট করতে পারেন, গণতন্ত্র মানে কি? স্লো তো, রাষ্ট্রকে স্লোলি তো আপনি আগাবেন, একদিনে তো আপনি এখানে ফেরেশতা পাবেন না। তো আমরা আলাপ করতেছি তো বহু বছর থেকে। তো সেই জায়গাতে এই তর্ক বিতর্ক জবাবদিহিতার মধ্য দিয়ে হচ্ছে আপনি প্রাতিষ্ঠানিকভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে। সৈয়দ আশিফ আশরাফ পাপিয়া, এই যে ইথিক্স কমিটির কথা বলা হচ্ছে, আপনারা দুজনই আইনজীবী, এই ইথিক্স কমিটি হলে কি আর কি সংসদ আসলে সদস্যরা ব্যাপারটা হচ্ছে যে নৈতিক আমি হয়ে যাবে? এত তাত্ত্বিক না, এবং আমি বাংলাদেশের যেখানে মেয়েটাকে রিহাবে পাঠানো উচিত, কাউন্সিলিং করা উচিত বাবা হিসেবে, অভিভাবক হিসেবে, সেই মেয়েটাকে রিহাব আর কাউন্সিলিং না করে উপরন্ত মেয়েকে সাপোর্ট করে পরিবারের পক্ষ থেকে মামলা করতে চলে গেছে নিজেই বাদী হয়ে, এবং মেয়েটাকে সাথে করে নিয়ে এসে বাবার সামনে একজন অভিভাবক মহিলা টিচারের গায়ে হাত তুলে দিচ্ছে। এগুলাকে আপনি এত সভ্য রাষ্ট্রের আইনের আলোকে, সভ্য সমাজের আইনের আলোকে এগুলো নিয়ে কথা বললে এগুলো হবে না। এগুলো ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষের মনের ভিতর যে কুমনোবৃত্তিগুলি থাকে, আমরা যতই সেটা ঢেকে মেখে পারফিউম টারফিউম দিয়ে সমাজে আমরা বেরোয় এসে আমরা খুব একবারে দোষ গুণ মুক্ত একটা মানুষ, ফেরেশতা তুল্য যে ব্যবহারগুলো করি, আলটিমেটলি এটা যে একটা নাটক, এটা যে একটা অভিনয়, এইটাই আস্তে আস্তে এখন প্রকাশ এক্ষেত্রে পাবে। কি সংসদ সদস্যদের সবার ভিতরে নৈতিক প্রকাশ শিক্ষার অভাব পাবে। দেখছেন কিনা? হ্যাঁ, এখানে আপনি সংসদ সদস্য কেন বলছেন? পরিবারের সদস্য হিসেবেই তো নৈতিক শিক্ষা নাই, রাষ্ট্রের নাগরিক হিসেবেই তো নৈতিক শিক্ষা নাই, রাজনৈতিক দলের সদস্য হিসেবেই তো নৈতিক শিক্ষা নাই, রাজনৈতিক দলের নেতা হিসেবেই তো নৈতিক শিক্ষা নাই। আপনি এমপি আর মন্ত্রী তো পরের প্রশ্ন এখানে। তো যেই জায়গা থেকে নৈতিক শিক্ষাটা নাই, একটা বাবার সামনে একটা মেয়ে যদি মস্তিষ্ক বিকৃতি হয়, পাগল হয়, তাহলে সে একটা শিক্ষকের গায়ে হাত দেয়, এটা আমি তো জীবনে কল্পনাই করতে পারি না। আমার যে স্কুলের টিচার, নর্থ বেঙ্গল সুরামিল হাই স্কুল, গোপালপুর কলেজ, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছি, আমতলাতে একাডেমিক কাউন্সিল থেকে আমার টিচার মনসুর সাহেব প্রিন্সিপাল, উনি যখন বেরোয়েছে, যদি আমার চোখে কোনোদিনও পড়ছে, মিছিল থেকে দৌড়ে এসে আমি তখন পায়ে হাত দিয়ে আগে সালাম করছি।
করে জিজ্ঞাসা করছি, স্যার শরীর ভালো তো, উঠছেন কোথায়, দুপুরে খাইছেন তো? তো এই শিষ্টাচার 30 বছর পরে কেন থাকবে না পরিবারে, কেন থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে, কেন থাকবে না ইসলাম শিক্ষার মধ্যে? যারা ইসলাম নিয়ে রাজনীতি করে এই শিক্ষাটা কেন থাকবে না, এই শিষ্টাচারটা কেন থাকবে না? এটা স্পিকার কি মেডিসিন করে গিলা গিলা খাওয়াবে? এটা কি এমপিদেরকে শেখানোর বিষয়? এমপি কারা হয়? যারা যার দলে বেশি কন্ট্রিবিউশন থাকে, যারা যার দলে বেশি পাকা, যারা যার দলে বেশি অভিজ্ঞ, ভালো কাজের অভিজ্ঞ, পজিটিভ কাজের অভিজ্ঞ, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের মন মতো কাজ করার ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করবে। এই হচ্ছে বাছা জিনিস। হ্যাঁ, বিএনপি পারিবারিক সংগঠন, বিএনপির যা ইচ্ছা তাই একক সিদ্ধান্তে সবকিছু হয়। জামাত ইসলামে তো একক সিদ্ধান্তে সবকিছু হয় না। জামাত তো কোনো পারিবারিক রাজনীতি না। তারা তো অনেক বড় বড় কথা বলে যে তারা সিস্টেমেটিক ভাবে নেতা নির্বাচন হয়, সিস্টেমেটিক ভাবে তারা নমিনেশন পায়, সিস্টেমেটিক ভাবে তারা বিদায় হয়। তো তাদের এই সিস্টেমেটিক সংগঠনের কোন সিস্টেম রে ভাই, কোন আদব কায়দা, কোন আজব আচার আচরণ? এটা তো আমি নিজে অবাক শুধু হচ্ছি তা না, আমি 8-10 জনের মতো ওরকম ননসেন্স নোংরা ভাষায় কথা বলে গসিপের আসন আমি জমাতে পারবো না, আমার রুচিবোধে বাদে। কিন্তু তারপরও এইটা তো আর কোনো চারিত্রিক বিষয় না। এই বর্তমান এমপি যে ঘটনাটা ঘটিয়েছে অনন্যা এবং গোলাম রসুল, এই বিষয়গুলো আজকে যদি কোনো বিএনপির এমপির ছেলে মাদকাসক্ত অবস্থায় গাড়িতে যে কোনো দোকান ভাঙচুর করত, গোটা বাংলাদেশের সরকার উৎখাতের ডাক এই জামাত ইসলাম দিয়ে দিত। এবং এই জামাত ইসলামকে যারা প্রমোট করছে মেন্টালি, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, এজেন্ডা দিয়ে, তারা কিভাবে সব ডিপি স্টেটের লোকেরা যারা এদেরকে সাহায্য করে নামাচ্ছে, তারা কিভাবে মাঠে নামতো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখলেনই তো, ঐক্যমত্য কমিশনের মিটিংও করছে, আবার ইলেকশনের আগেই বিএনপি হঠাৎ আন্দোলনও করছে। ক্ষমতায় আসার আগে আমাদের লন্ডন পাঠিয়ে দিচ্ছে। এই বাংলাদেশের মাটি তো কারো পার্সোনাল মাটি না, বাংলাদেশের মাটিতে কারো বাপদাদার মাটি না। যে কথাগুলো 1.5 বছর আমরা শুনছি, এই কথাগুলো একটা 15 বছর আওয়ামী লীগকে শোনায়নি জামাত ইসলাম যে তোমাদেরকে ভারত পাঠাবো, তোমাদের এদেশের মাটি থেকে বিতাড়িত করব, তোমাদেরকে উৎখাত করে দিব। একবারও কিন্তু তারা বলেনি। তারা আমাদের সাথে জীবনে সবচেয়ে বেশি জোট করছে, সবচেয়ে বেশি রিয়াজও করছে, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে, আমাদের কাছ থেকে পতাকা নিছে। সমস্ত কিছু করার পর আমাদেরকে হনুমানের দাঁত খিচুনির মতো যে ঘটনাগুলো আর যে বডি ল্যাঙ্গুয়েজে এই আপনার আবু তাহের থেকে শুরু করে, গোলাম পারোয়ার থেকে শুরু করে, এই ডক্টর মাসুদ থেকে শুরু করে, এবং আপনার এই যে রফিকুল ইসলাম মাওলানা থেকে শুরু করে, এই আলিম এমপি বাগেরহাট থেকে শুরু করে যে তারা করছে আদব কায়দা, আমি তো মানে স্তম্ভিত। এবং আমি এদের কাণ্ড কারখানা থেকে অবাক হচ্ছি। এবং বিএনপির আরো বেশি বেশি করুক, বিএনপি আরো বেশি বেশি শিক্ষা এদের কাছ থেকে নেক। এবং জামাত আসলে কি জিনিস বিএনপি খুব ভালো করে প্রত্যেকের বোঝা উচিত, প্রত্যেকের বোঝা উচিত। এবং জামাত মুক্ত হওয়ার চেষ্টা সারা জীবনের জন্য বিএনপির করা উচিত। যে পৃথিবীতে যত বড় ক্ষমতাধর স্বৈরাচার বাংলাদেশে আসুক আর যাই হোক, অদূর ভবিষ্যতে জামাতের সাথে কোনো অ্যালায়েন্স যাতে বিএনপিকে করতে না হয় এবং না করে, এটাই একটা নাগরিক হিসেবে আবার প্রত্যাশা।